শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড, আর এ মেরুদণ্ড ভেঙে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল হাসিনার সময়ে। দীর্ঘ 15.5 বছরে দেশের অন্যতম একটি ক্ষতিগ্রস্ত খাত ছিল শিক্ষা। বিতর্কিত শিক্ষানীতি ও কারিকুলাম প্রণয়ন, ক্ষতিকর বিভিন্ন সিদ্ধান্ত ও নিয়ম নীতি, ভুল ও মুজিব বন্দনার বিকৃত তথ্য সংবলিত পাঠ্যবই প্রকাশ, ক্যাম্পাসের সন্ত্রাস নৈরাজ্য, নগ্ন দলীয়করণ, প্রশ্নফাঁস, সনদ জালিয়াতি, মানহীন শিক্ষক নিয়োগ, প্রকল্পের নামে লুটপাট সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ভয়াবহ দুর্নীতির বিস্তার ঘটে। অথচ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল হোতারা এখনো অধরা। চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান কোথায় কি করছে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মূল হোতারা। নাম্বার 1, নাস্তিক কবির চৌধুরী। নাস্তিক হিসাবে খ্যাত অধ্যাপক কবির চৌধুরী নেতৃত্বে গঠিত শিক্ষা কমিশনের মাধ্যমে প্রণীত বিতর্কিত জাতীয় শিক্ষানীতি 2010 দিয়ে ষড়যন্ত্রের সূত্রপাত ঘটে। নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের 104-105 পৃষ্ঠায় উগ্র নাস্তিক কবির চৌধুরীর লেখা পহেলা বৈশাখ প্রবন্ধের নামে বিকৃত ইতিহাস, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া সম্বলিত লাইন পড়ানো শুরু হয়। একজন নাস্তিক কিভাবে বাংলাদেশের মতো মুসলিম দেশের শিক্ষা কমিশনের প্রধান হল, তা এক বিস্তর গবেষণার বিষয়। 71 সালে পাক সরকারের বিশ্বস্ত অনুচর হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কবির। কিন্তু নাস্তিক হওয়ার কারণে তার 7 খুন মাফ করে দেয় ইসলাম বিদ্বেষী আওয়ামী সরকার। মুক্তিযুদ্ধের চেতনাধারীরা তাকে মাথায় তুলে নাচে। সংবিধানে বিসমিল্লাহ রাখার ব্যাপারেও কবির চৌধুরী আপত্তি তুলেছিল। 2011 সালে মৃত্যুবরণ করেন এ নাস্তিক। নাম্বার 2, নুরুল ইসলাম নাহিদ। আওয়ামী লীগ সরকারের একটানা 15.5 বছরের শাসনকালে সবচেয়ে দীর্ঘ 10 বছর শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম নাহিদ। তার সময় শিক্ষা খাতে বড় ক্ষতিও হয়েছে। সূত্রমতে নাহিদের সময় এসএসসি, এইচএসসি থেকে শুরু করে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রায় সব স্তরে প্রশ্নপত্র ফাঁস ভয়াবহ আকার ধারণ করে। ফলে শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও যোগ্যতা অবমূল্যায়িত হয়। অভিভাবক ও সাধারণ মানুষ শিক্ষা ব্যবস্থার ওপর আস্থা হারান। প্রশ্ন ফাঁসের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হন। প্রশাসনিক দুর্বলতা ও শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে দুর্নীতি বেড়ে যায়। শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতেও অনিয়মের অভিযোগ ওঠে। শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ছাড়াই সৃজনশীল শিক্ষা পদ্ধতি চালু হওয়ায় শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হন। এছাড়া রাজনৈতিক কারণে পাশের হার বেশি দেখাতে পরীক্ষাগুলোয় বেশি নাম্বার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষার মানে ধস নামে, ছাত্ররা পড়াশোনায় মনোযোগ হারান। ওই সময় কোচিং, বাণিজ্য, নোট গাইড ব্যবসার ব্যাপক বিস্তার ঘটে। অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজে অস্বাভাবিক টিউশন ফি বৃদ্ধি পায়। এছাড়া বিনামূল্যের পাঠ্য বই ছাপা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি এবং প্রেস মালিকদের যোগসাজশে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে, যা আওয়ামী সরকারের পতন পর্যন্ত পরবর্তী মন্ত্রীদের সময় আরও বেড়ে যায়। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরুতে 2025 সালের বই ছাপার কাজে ব্যাপক দুর্নীতির খবর পাওয়া যায়। আগামী বছরের বই নিয়েও দুর্নীতি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফ্যাসিবাদের দোসর প্রেস মালিকরা। শিক্ষা খাতের অনেক ক্ষতি সাধন করেও পার পেয়ে গেছেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বর্তমানে তিনি আত্মগোপনে আছেন। তার বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নাম্বার 3, দীপু মনি। আওয়ামী সরকারের তৃতীয় মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন দাঁতের ডাক্তার দীপু মনি। যথাযথ দক্ষতা না থাকলেও মন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ এবং স্বজনপ্রীতির পাশাপাশি তিনি ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে বিতর্কিত একটি কারিকুলাম চালুর চেষ্টা করেন। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা ধ্বংসকারী ওই কারিকুলামের বিরুদ্ধে দেশের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের চরম বিরোধিতাকেও উপেক্ষা করেন তিনি। এমনকি কারিকুলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেক শিক্ষককে গ্রেফতার সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে হয়েছে। গ্রেফতার হয়ে বর্তমান কারাগারে আছে দীপু মনি। তবে শিক্ষাখাত ধ্বংস বিষয়ে কোনো মামলা নেই তার নামে। নাম্বার 4, নওফেল। দীপু মনির পাশাপাশি শিক্ষা উপমন্ত্রী হিসেবে মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে শিক্ষা খাতকে দুর্নীতির স্বর্গরাজ্য বানানো হয়। আওয়ামী লীগ সরকারের চতুর্থ মেয়াদের 6 মাসে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে দুর্নীতির ওই ধারা আরও বাড়িয়ে দেন নওফেল। খুন, দুর্নীতিসহ বিভিন্ন অপরাধে দীপু মনি কারারুদ্ধ থাকলেও দেশ থেকে পালিয়ে গেছেন নওফেল। নাম্বার 5, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির। আওয়ামী সরকারের সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরে অনিয়ম, দুর্নীতি ছিল ওপেন সিক্রেট।
2023 সালের ডিসেম্বরে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের সরকারি বাসভবনে ঘুষের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়টি বেশ আলোচিত হয়। সূত্রমতে সহকারী শিক্ষক নিয়োগের নাম করে কয়েকজন প্রার্থীর কাছ থেকে টাকা নেন মন্ত্রীর লোকজন, কিন্তু চাকরি না পেয়ে ওই টাকা ফেরত চান তারা। এক পর্যায়ে মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ডিবি পুলিশের হস্তক্ষেপে ওই টাকা ফেরত পান ভুক্তভোগীরা। তবে এসব দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। বর্তমান গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন জাকির। দুদক জানায়, প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে কুড়িগ্রামের রৌমারী এলাকায় 10% জমিসহ দোতলা বাড়ি, 3.88 একর জমিতে মার্কেট, চাতাল ও বিভিন্ন ব্যাংক এবং ব্যবসায় বিনিয়োগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার নামে 5,18,90,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামে 26টি বিদ্যালয়কে শিশু কল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন। নাম্বার 6, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি। দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তথা সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়ে। দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাই এসব দুর্নীতিতে অঘোষিতভাবে নেতৃত্ব দিতেন। প্রশাসনিক পদে দলীয়করণ, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়ম, ক্যাম্পাসে সন্ত্রাসের প্রশ্রয়, ফ্যাসিবাদী সরকারের পক্ষে প্রকাশ্য অবস্থান ও বিরোধীদের হেনস্থাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। ঢাকা, জগন্নাথ, রাজশাহী, জাহাঙ্গীরনগর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, চট্টগ্রাম ইসলামী সহ প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম, দুর্নীতি এবং অনৈতিক কর্মকাণ্ড সহ বিভিন্ন অস্থিরতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এসব অপকর্মে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেফতার হলেও অন্য দুর্নীতিবাজরা আড়ালে রয়ে গেছেন। একইভাবে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট বাণিজ্য, আর্থিক দুর্নীতি, সরকারি নিয়ম লঙ্ঘন সহ বিভিন্ন অনিয়ম করেও সংশ্লিষ্টরা পার পেয়ে গেছেন। নাম্বার 7, এনসিটিভিতে দুর্নীতি। পাঠ্যবই ছাপা নিয়ে প্রেস মালিক ও এনসিটিভির সঙ্গে সংশ্লিষ্টদের দুর্নীতির মহোৎসব ঘটে বিগত সময়ে। নিম্নমানের বই দিয়ে অতিরিক্ত লাভ করতে এসব দুর্নীতির আশ্রয় নেওয়া হতো। বিষয়টি নিয়ে ব্যাপক অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সরকার। শুধু ছাপা নয়, পাঠ্যবই লেখা ও সম্পাদনার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়েও বিভিন্ন অভিযোগ ওঠে। বিশেষ করে অধ্যাপক জাফর ইকবালের লেখা বইয়ে বিদেশি তথ্য নকলের দায়ে ক্ষমা চাওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এছাড়া ইতিহাস বিকৃতি ও ইসলাম বিরোধী ও বিতর্কিত বিভিন্ন বিষয় পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এনসিটিভির এক কর্মকর্তা জানান, অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে প্রতিষ্ঠানটি থেকে গোপনে একটি শ্বেতপত্র তৈরি করে সরকারকে দেওয়া হয়। তবে তা ছিল দায়সারা, বরং এতে অভিযুক্তদের রক্ষা করা হয়েছে। তবে সম্প্রতি প্রায় অর্ধশত আওয়ামী দোসর প্রেস মালিকের দুর্নীতির বিষয় দুদক খতিয়ে দেখছে বলে জানা গেছে। এছাড়া এনসিটিভি থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি। নাম্বার 8, মাদ্রাসা শিক্ষা ধ্বংসের বহুমুখী ষড়যন্ত্র। মাদ্রাসা শিক্ষা ধ্বংসে বহুমুখী ষড়যন্ত্র বাস্তবায়ন করে আওয়ামী সরকার। অথচ এসব অনিয়ম দুর্নীতির জন্য মাদ্রাসা বোর্ড বা মন্ত্রণালয় কোনো তদন্ত করেনি। মুজিব পরিবারের সদস্যদের নামের প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করেছে বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডটির কারিকুলামে বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হেদায়েতুল্লাহ জানান, বিগত সময়ে মাদ্রাসার মৌলিকত্ব নষ্টের জন্য সাধারণ শিক্ষাধারার সব বই মাদ্রাসায় চাপিয়ে দেওয়া হয়। ফলে মাদ্রাসা বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে আরবির গুরুত্বপূর্ণ অনেক বিষয় সংকোচন করতে হয়েছে। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত সাধারণ ধারার বইয়ের সংখ্যা 8-9টি, মাদ্রাসার মাত্র 4টি বিষয়। এতে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসার বিষয়াবলী সংকোচন হওয়ার পরিপ্রেক্ষিতে মাদ্রাসার মৌলিকত্ব নষ্ট হয়েছে। শিক্ষার্থীরা আরবিতে পর্যাপ্ত কোর্স না পাওয়ার কারণে তাতে দুর্বল হচ্ছে এবং যোগ্য আলেম তৈরি হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে। এনসিটিভিতে মাদ্রাসার জন্য 18টি পোস্ট থাকলেও তাতে একজনও বিশেষায়িত সাবজেক্ট বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়নি। ফলে 2012 সাল থেকে সত্যিকার অর্থে মাদ্রাসার কোনো বই পরিমার্জন করা হয়নি। জানা গেছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পুরো উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নিয়োগের জন্য এমপির কাছ থেকে আওয়ামী লীগ নেতা এবং বিশেষ গোষ্ঠী ডাক নিত। কোটি টাকার ডাক নিয়ে পরে 1 বছরে তিনি শিক্ষক নিয়োগ দিতেন জনপ্রতি 8 থেকে 9 লাখ টাকা নিয়ে। এভাবে 4-5 কোটি টাকা লাভ হতো নেতাদের। সূত্রমতে, মাদ্রাসা অধিদপ্তরে নিয়োগে বিধি মোতাবেক বিশেষজ্ঞ হিসেবে যাওয়ার কথা 3টি সরকারি আলিয়া মাদ্রাসার গেজেটেড কর্মকর্তা, বিএমটিটিআই এবং অধিদপ্তরের কর্মকর্তাদের।
কোনো বেসরকারি মাদ্রাসা থেকে অধ্যক্ষদের এ নিয়োগে এক্সপার্ট হিসেবে যাওয়ার সুযোগ নেই। স্বাধীনতা শিক্ষক ফোরামের নামে আওয়ামী সংগঠন থেকে 4-5 ব্যক্তি এ নিয়োগে যেতেন এবং 8 থেকে 10 লাখ টাকা করে উৎকোচ নিতেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান দোষীদের যেন গ্রেফতার করে শিক্ষাখাত ধ্বংসের জন্য আলাদা করে শাস্তি দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।